নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নতুন কারিকুলাম অনুযায়ী বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে তোমাদের স্বাগত। আজকের শিখনের মাধ্যমে তোমরা জানতে পারবে প্রায়োগিক লেখা কাকে বলে, প্রায়োগিক লেখার বৈচিত্র্য শনাক্ত করতে পারবে এবং নিজেরাও বিভিন্ন প্রকার প্রায়োগিক লেখা তৈরি করতে পারবে। প্রথমে প্রায়োগিক লেখা এই অংশটি আমরা খেয়াল করি। দেখো 3.1.1 প্রায়োগিক লেখার বৈচিত্র্য। কি কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছ সেগুলোর একটি তালিকা তৈরি করো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন। প্রায়োগিক লেখা, এই কথাটার মানে কি? প্রায়োগিক মানে যা প্রয়োগ করা হয়, প্রয়োজনে আসে, আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এইরকম অর্থকে প্রকাশ করছে। চলো আমরা প্রায়োগিক লেখার ধরন এই বাম পাশের কলামে লিখে দেই এবং ডান পাশে লিখে দেব এই লেখাটা কি ধরনের কাজে আমরা ব্যবহার করি। উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে আরেকটু স্পষ্ট ধারণা পাবো। দেখো এখানে প্রায়োগিক লেখার ধরন। প্রথমে বলা হয়েছে বা লেখা হয়েছে আমন্ত্রণ পত্র। এ ধরনের লেখা কি কাজে লাগে? কোন অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণের জন্য লেখা হয়। আবেদনপত্র, কোন প্রতিষ্ঠান বা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে কোনো কিছু চাওয়ার জন্য লেখা হয়। পোস্টার, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রচারের জন্য ব্যবহার করা হয়। চিঠি, দূরে অবস্থিত মানুষের সাথে লিখিত যোগাযোগ করতে লেখা হয়। লিফলেট, বিভিন্ন তথ্য ও পণ্যের প্রচার কাজে ব্যবহার করা হয়। বিজ্ঞাপন, বিভিন্ন তথ্য ও পণ্য সম্পর্কে সবাইকে জানানোর জন্য প্রচার মাধ্যমে ব্যবহার করা হয়। বিলবোর্ড, বিভিন্ন পণ্যের প্রচার প্রচারণার জন্য ব্যবহার করা হয়। ব্যানার, নির্দিষ্ট কোনো তথ্য জানানোর জন্য বা প্রচারের জন্য ব্যবহার করা হয়। প্ল্যাকার্ড, কোনো দাবি তুলে ধরার জন্য ব্যবহার করা হয়। নোটিশ, যে বিষয়টির সঙ্গে আমরা প্রতিনিয়তই পরিচিত হয়ে থাকি বা প্রতিনিয়তই মুখোমুখি হই তা হলো নোটিশ। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের অফিস আদালতের সংশ্লিষ্ট সকলকে তথ্য জানানোর জন্য ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রায়োগিক লেখার যে ধরনের নামগুলো লেখা আছে, তোমাদের শুধু এগুলোই লিখে এই কোন কাজে লাগে তা লিখতে হবে তা কিন্তু নয়। তোমরা চাইলে আরো নতুন কিছু বিষয় এখানে সংযুক্ত করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা প্রায়োগিক লেখা এই অংশে একটু কাজ করব। এখানে কি করতে হবে একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যেটিতে একটি আমের ছবি দেওয়া আছে। উপরে দেখো দৈনিক সকাল বিকালের খবর, তারপরে ডান পাশে তারিখ, পত্রিকার পৃষ্ঠা নম্বর, আর এখানে একটি শিরোনাম দেওয়া আছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এটি একটি সংবাদপত্রের প্রতিবেদন বা সংবাদপত্র। এখানে খেয়াল করো, শিরোনাম হিসেবে রয়েছে ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান। তার নিচে 19শে ডিসেম্বর 2023 সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি। এবার আমি সংক্ষেপে পড়ার চেষ্টা করছি। ফলের গাছ লাগিয়ে সফল হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার যুবক হাবিবুর রহমান। 2 একর জমির উপর তিনি 10-12 রকমের ফলের গাছ লাগিয়েছেন। গত বছর ফলের বাগান থেকে তিনি প্রায় 1.5 লাখ টাকার ফল বিক্রি করেন। হাবিবুর রহমান একজন উচ্চশিক্ষিত তরুণ। শিক্ষাজীবন শেষ করে তিনি চাকরির পেছনে ছোটেননি, বরং পারিবারিক 1 একর জমির সঙ্গে আরো 1 একর জমি ইজারা নিয়ে 4 বছর আগে ফলের বাগান করা শুরু করেন। সরেজমিনে তালা উপজেলায় গিয়ে দেখা যায় হাবিবুর রহমান 61টি বিভিন্ন জাতের আম গাছ, 200টি লেবু গাছ, 150টি পেয়ারা গাছ, 150টি পেঁপে গাছ এবং 100টি আমড়া গাছ লাগিয়েছেন। এর বাইরেও কিছু লিচু গাছ, সালতা গাছ, জামরুল গাছ এবং সফেদা গাছ আছে। এবছর তিনি আম বিক্রি করে 50,000 টাকা, লেবু বিক্রি করে 20,000 টাকা, পেয়ারা থেকে 10,000 টাকা, পেঁপে থেকে 20,000 টাকা এবং আমড়া থেকে 15,000 টাকা আয় করেন।
হাবিবুর রহমানের সফলতা দেখে এলাকার অনেকেই এখন ফলের গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। একই উপজেলায় অন্তত ৩ জন গত ১ বছরের মধ্যে নতুন করে ফলের গাছ রোপণ করেছেন। হাবিবুর রহমানের ছোট ভাইও পড়াশোনার পাশাপাশি বড় ভাইয়ের কাজে সহায়তা করছেন। নতুন চারা গাছ লাগানো, কীটনাশক ছিটানো, ফল তোলা এসব কাজে সহায়তা নেওয়ার জন্য হাবিবুর রহমানের বাগানে অতিরিক্ত ২ জন লোক কাজ করেন। সামনের দিনগুলোতে তিনি আরো কিছু জমি ইজারা নিয়ে বাগান বড় করার ইচ্ছার কথা জানিয়েছেন। প্রতিদিনই কোনো না কোনো লোক হাবিবুরের বাগান দেখতে আসছেন এবং তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টি যে পড়ে দেখলাম সেখানে বোঝা যাচ্ছে এটি একজন প্রতিবেদক এই প্রতিবেদনটি তৈরি করেছেন। হাবিবুর নামে একজন শিক্ষিত যুবক ফলের বাগান করে সফলতা অর্জন করেছেন। তার সাফল্য দেখে আরো ৩ জন সফলভাবে উদ্যোক্তা হয়ে উঠেছেন বা ওঠার চেষ্টা করছেন। এই যে এই সংবাদ বা এই প্রতিবেদনটি আমরা দেখলাম, এরকম প্রতিবেদন আরো একটি আছে, নমুনা ২, সেটি হলো বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা। এই প্রতিবেদনটি আমরা এখন পড়বো না, এই প্রতিবেদনটি তোমরা একটু নিজে পড়ে নিও। আমরা এখন পরে কি করতে হবে সে বিষয়টি দেখে নেব। ৩.১.২ এখানে কি করতে হবে? উপরের দুটি নমুনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের পরে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। প্রশ্নগুলো কি দেখো? এ ধরনের লেখা কোথায় দেখা যায়? এই উত্তরটুকু আমাদের এখানে লিখতে হবে। এ ধরনের লেখার উদ্দেশ্য কি? এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন? সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো? এই অংশটুকু বা এই অংশের উত্তরটুকু পাওয়ার জন্য আমরা এখানে চলে যাব। খেয়াল করো, এ ধরনের লেখা কোথায় দেখা যায়? এ ধরনের লেখা সাধারণত প্রতিবেদন বা সংবাদপত্রে দেখা যায়। এ ধরনের লেখার উদ্দেশ্য কি? এ ধরনের লেখার উদ্দেশ্য হলো ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্যকে সৃজনশীলভাবে ফুটিয়ে তোলা। এ ধরনের লেখায় সাধারণত লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামতের প্রতিফলন ঘটে। এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন? এবার আমরা মূল অংশে প্রবেশ করেছি এই প্রশ্নের মাধ্যমে। এ ধরনের লেখা বাস্তব অভিজ্ঞতার সাথে লেখকের সৃজনশীলতার মিশ্রণে লিখিত হয় এবং আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রয়োগ করা হয়। সে কারণে এ ধরনের লেখাকে প্রায়োগিক লেখা বলা হয়। ৪র্থ নম্বর প্রশ্নটি খেয়াল করি আমরা। সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো? এর উত্তরে আমরা লিখে দিতে পারি এভাবে: সংবাদ প্রতিবেদনে প্রাসঙ্গিক ও আকর্ষণীয় শিরোনাম থাকতে হবে, যাতে শিরোনাম দেখেই পাঠকের মনে কৌতূহল জাগে এবং প্রতিবেদনটি পড়তে আগ্রহ জাগে। প্রতিবেদন লেখার সময় প্রতিবেদককে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লিখতে হবে। এছাড়া প্রতিবেদনে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের স্থান, তারিখ ও সাল লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে খেয়াল করো সংবাদ প্রতিবেদন এই অংশ। এখানে কি বলা হয়েছে আমরা আগে পড়ি। প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে। যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তাকে প্রতিবেদক বলে, অর্থাৎ যিনি লেখেন বিষয়টা তাকে প্রতিবেদক বলা হয়। প্রতিবেদককে গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় এবং ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয়। এখানে একটি বিষয় খেয়াল করো, যিনি প্রতিবেদক হিসেবে প্রতিবেদনটি লিখবেন তার দৃষ্টিভঙ্গি এবং মনোযোগ দুটোর উপরেই কিন্তু প্রভাব পড়ে। তার যদি পক্ষপাতহীন মনোভাব না থাকে তাহলে সঠিক প্রতিবেদনটি তৈরি হওয়া সম্ভব নয়। এজন্য কোনো পক্ষপাতিত্ব করা উচিত নয়। সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে, এরপর প্রতিবেদকের নাম, ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয়। এখানে ৩.১.৩ এখানে বলা হয়েছে সংবাদ প্রতিবেদন তৈরি করি। এবার আমরা একেবারে নিজে তৈরি করা শিখব। যে কথাটি প্রথমে বলেছিলাম যে প্রতিবেদন তৈরি করা শিখতে হবে। নিচে কিছু বিষয় দেওয়া হলো, এগুলোর মধ্য থেকে যে কোনো বিষয়ের উপর ১৫০ থেকে ২০০ শব্দের একটি প্রতিবেদন তৈরি করে
আমার বাংলা খাতায় লেখো। আমার বাংলা খাতায় মানে তোমাদের বাংলা বিষয়ের খাতায় লিখতে হবে। লেখা হয়ে গেলে শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে তার মধ্যে আমি একটি নমুনা উদাহরণ হিসেবে তুলে ধরেছি বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা। এই বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি, যাতে করে পরবর্তীতে সকল বিষয়ে প্রতিবেদন লেখার কাজটি করতে পারো। দেখো এখানে লেখা হয়েছে 14 এপ্রিল 1924 বঙ্গাব্দ, লালপুর নাটোর থেকে সুমন কুমার। বইতে এই উদাহরণটি দেওয়া আছে বা এরকম ভাবে লিখে দেওয়া আছে। এখানে দেখো শিরোনাম আছে, উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হলো পহেলা বৈশাখ, এটি শিরোনাম। এরপরে আমরা প্রতিবেদনের মূল অংশে প্রবেশ করি। দেখো কি আছে, পহেলা বৈশাখ বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যবহুল একটি দিন। প্রতি বছরেই এ দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একযোগে পালন করে থাকে বাংলা নববর্ষ। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে। জাগরণ বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরে নানা কর্মসূচি গ্রহণ করা হয় বাংলা নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নববর্ষের দিন সকালে বিদ্যালয়ের শিক্ষকগণের উদ্যোগে শিক্ষার্থীরা নববর্ষের র্যালি নিয়ে বের হয়। এই র্যালিটি বিদ্যালয়ের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এরপর র্যালি নিয়ে সবাই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয় এবং নববর্ষের ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ গ্রহণ করেন। এছাড়াও বিদ্যালয়ের সৌজন্যে নানা মুখরোচক খাবারের আয়োজন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব আরম্ভ হয়। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে তারা আগেই প্রস্তুতি গ্রহণ করেছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এখানে ক দিয়ে রেখেছি, তোমরা তোমাদের প্রধান শিক্ষকের নাম বসিয়ে দেবে, বা যিনি প্রতিবেদনটি লিখবেন সেই যে জায়গার প্রতিবেদন লিখবেন সেই জায়গার প্রধান শিক্ষকের নামটি এখানে লিখে দিতে পারেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিল্প ও সংস্কৃতি বিষয়ের শিক্ষক জনাব খ। তিনি প্রথমেই তার সুন্দর বাচনভঙ্গি দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। এরপর বাংলা নববর্ষের সেই অমর সঙ্গীত এসো হে বৈশাখ এসো এসো গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাচ, গান, অভিনয়, কৌতুক, আবৃত্তি সব মিলিয়ে দারুণ উপভোগ্য ছিল অনুষ্ঠানটি। প্রত্যেকের উপস্থাপনাই সুন্দর ছিল। অনুষ্ঠান শেষ হয় দুপুরে 2টার দিকে। শিক্ষকদের সহায়তায় মাঠে নানা ধরনের স্টল সাজিয়েছিল বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। স্টলগুলোতে গ্রামীণ ঐতিহ্য ধারণকারী বৈচিত্র্যপূর্ণ পণ্য প্রদর্শিত হয়। প্রধান অতিথি ঘুরে ঘুরে স্টলগুলো দেখেন। সন্ধ্যা 6টায় দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকগণও এই আয়োজনে আমন্ত্রিত হয়েছিলেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর একটি পরিবেশের সৃষ্টি হয়। সব মিলিয়ে আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে জাগরণ বাংলা উচ্চ বিদ্যালয়ের বাংলা নববর্ষ উদযাপিত হলো। এই বিষয়টিকে এই প্রতিবেদনের মতো করে বা তোমাদের মতো করে তোমরা নিজেদের সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে বাস্তবতার সঙ্গে সৃজনশীলতার সমন্বয় ঘটাবে এবং প্রকৃত বিষয়টি উপস্থাপন করার জন্য পক্ষপাতহীনভাবে এরকম প্রতিবেদন তৈরি করতে পারবে। আমি আশা করছি যে প্রতিবেদনটি এখানে উল্লেখ করেছি সে প্রতিবেদন দেখে নয়, বরং তোমরা তোমাদের সৃজনশীলতা দিয়ে নতুন নতুন অনেক প্রতিবেদন তৈরি করতে সক্ষম হবে যদি তোমাদের আন্তরিক চেষ্টা থাকে। সর্বোপরি তোমরা ভালো প্রতিবেদন লিখতে পারো এই প্রত্যাশা করছি এবং এই শুভকামনা করে আজকের শিখনটি এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো সকলেই।